বালুচদের অধিকার কেড়ে নিতে পাক সেনা এবার দ্বারস্থ হয়েছে লস্কর-ই তৈয়বার কাছে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ওপর কেন ক্ষুব্ধ এবার লস্কর নেতারা? চীন এবং আমেরিকার সঙ্গে পাকিস্তানের মাখো সম্পর্কের কারণে এবার জঙ্গি সংগঠনগুলো ক্ষুব্ধ হচ্ছে। ঋণে জর্জরিত পাকিস্তানের সমালোচনায় মুখর হচ্ছে জঙ্গি নেতারা। পাকিস্তানের হলো কি? আবার অন্যদিকে কাশ্মীরের স্বাধীনতার জন্য হিন্দুদের হুঁশিয়ারি দিচ্ছেন কে? দেশের অভ্যন্তরেই কি লুকিয়ে রয়েছে বিশ্বাসঘাতকরা? আর এই সব কিছুর পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নিচ্ছে ভারত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন একটি এপিসোডে। নিজেদের চালচুলোর কোনো ঠিক নেই, অথচ অন্যের ঘরে আগুন জ্বালাতে ব্যস্ত যে দেশটি, তার নাম পাকিস্তান। আর এবার বুমেরাং হয়ে সেই আগুনে পুড়ছে তারা নিজেরাই। ক্রমশ অশান্ত হয়ে উঠছে পাকিস্তান। আপনাদের জানিয়ে রাখি, গত সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ট্যাঙ্ক জেলার গোমাল বাজারের কাছে একটি পুলিশের কনভয়ের সামনে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 7 জন পাক পুলিশ কর্মীর। তবে হামলাকারীদের এখনও শনাক্ত করতে পারেনি পাকিস্তানি তদন্তকারীরা। অনেকের মতে গোটা ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে টিটিপি, যাদের কথা আপনাদের বহুবার আগে বলেছি। তেহরিকে তালিবান পাকিস্তানকেই বলা হয় টিটিপি, যার অর্থ পাকিস্তানের শিক্ষার্থীদের আন্দোলন। কিন্তু বর্তমানে তা আর শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা এখন একটি সশস্ত্র ইসলামী জিহাদি গোষ্ঠীতে পরিণত হয়েছে, যারা আফগান পাকিস্তান সীমান্তে অত্যন্ত সক্রিয়। তাছাড়া আপনাদের আগে জানিয়েছিলাম যে এই টিটিপি পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে তাদের নিজস্ব সিরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগেও বহুবার তারা রক্তাক্ত করেছে পাকিস্তানকে। অন্যদিকে মঙ্গলবারই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় হামলা চালিয়েছে অজ্ঞাত পরিচয় আততায়ীরা। গুলি করে হত্যা করা হয়েছে সেখানকার স্থানীয় শান্তি কমিটির 4 সদস্যকে। হামলার কবলে পড়ে মৃত্যু হয়েছে এক পথচারীরও। তাছাড়া গত মাসে পাক সেনা কনভয়ে টিটিপির হামলায় মৃত্যু হয়েছে 15 জন পাক সেনার। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান সহ পাক আফগান সীমান্ত এলাকায় মানুষের দীর্ঘদিনের দাবি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার। ফলে এখন একটাই প্রশ্ন উঠছে, লাগাতার বিদ্রোহীদের হামলার জেরে এবার কি গৃহযুদ্ধে খণ্ডিত হবে ওই পাকিস্তান? লাগাতার লড়াইয়ের জেরে এবার কি ঘরের আগুনেই ছারখার হবে প্রতিবেশী দেশটি? তার মধ্যে আবার শাঁখের করাতে পা দিয়ে বসে রয়েছে পাকিস্তান। অন্য দেশে সন্ত্রাস চালানো লস্করদের সন্ত্রাস চালাতে হচ্ছে এবার নিজের দেশেই। ভাবছেন এ আবার কি বলছি, তাই তো? তাহলে একটু বিষয়টা খুলে বলি। শোনা যাচ্ছে পাকিস্তান জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার অন্দরে নাকি এবার ফাটল ধরেছে। মতের মিল হচ্ছে না নিজেদের মধ্যে। কিন্তু কেন? অনেকেই দাবি করছেন, একে তো অপারেশন সিঁদুরে লস্করের সমস্ত ঘাঁটি নিশ্চিহ্ন হয়ে গেছে, অন্যদিকে মারা গেছে বহু সন্ত্রাসবাদী। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর থেকেই তাদের পাক সরকার এবং আইএসআই এর ওপর ক্ষোভ তৈরি হয়েছে। তার মধ্যে আবার যেটা জানা যাচ্ছে তা হলো পাকিস্তান সরকারের চীন এবং আমেরিকার সঙ্গে এই মাখো ব্যাপার আর চীন এবং আমেরিকার সামনে মাথা নুইয়ে চলার এই অভ্যাসকে মেনে নিতে পারছে না হাফিজ সঈদের জঙ্গি সংগঠনের কর্মীরা। জানা যাচ্ছে বালুচিস্তানে থাকা বিরল খনিজের ওপর নজর রয়েছে চীন এবং আমেরিকার। আর সম্প্রতি এই বিরল খনিজগুলো নিয়ে হোয়াইট হাউসে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারপর থেকেই বালুচিস্তানে সংঘাত বাড়িয়েছে পাকিস্তানি সেনা। যদিও তেহরিকে তালিবান এবং বালুচিস্তান লিবারেশনের সঙ্গে পেরে উঠছে না তারা। আর উপায় না পেয়ে বালুচদের অধিকার কেড়ে নিতে এবার পাক সেনা দ্বারস্থ হয়েছে লস্কর-ই তৈয়বার কাছে। তারা চাইছে সেনার পোশাকে জঙ্গি নামিয়ে বালুচদের জমি থেকে তাদের অধিকার কেড়ে নিতে।
আর এই ইস্যুতেই লস্করের মধ্যে দেখা গেছে মতের অমিল। কারণ অন্যের দেশে সন্ত্রাস চালানো জঙ্গি সংগঠন লস্করকে এবার তার নিজের দেশেই কিনা সন্ত্রাস চালাতে হবে। ভাবতে পারছেন পাকিস্তান কতটা নীচ মানসিকতার একটি দেশ। পাক জঙ্গি সংগঠন লস্করের নেতৃত্বরা এবার প্রশ্ন তুলতে শুরু করেছে যে চীন এবং পশ্চিমের স্বার্থ রক্ষার জন্য কেন নিজেদের লোকেদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। সম্প্রতি লস্কর কমান্ডার মোহাম্মদ আশফাক রানার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে পাকিস্তানের রাজনৈতিক এবং সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিতে দেখা গেছে। তাকে বলতে শোনা গেছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির লস্করকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। একদিকে সরকার তাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে গোটা দেশকে অর্থনৈতিক ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। ঋণে জর্জরিত পাকিস্তানের প্রসঙ্গ তুলে ধরে ওই জঙ্গি নেতাকে বলতে শোনা গেছে ধার করা টাকার অর্ধেকও যদি লুট না হয়ে সঠিকভাবে ব্যবহার হতো তবে পাকিস্তানের আজ অনেক ভালো অবস্থা হতো। ফলে একটা বিষয় খুব পরিষ্কার যে পাকিস্তান শাসকদের সঙ্গে জঙ্গিদের সম্পর্কে এবার চিড় ধরেছে। এদিকে আবার হাফিজ সঈদকে আজকাল প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না। লস্করে তৈবা প্রকাশ্যে বিদ্রোহের পথে হাঁটে, তাহলে শাহবাজ মনিরের কপালে যে দুর্গতি আছে তা বলাই যায়। যে সন্ত্রাস তারা অন্যের বিরুদ্ধে এতদিন অন্যায়ভাবে ব্যবহার করেছে, সেই সন্ত্রাসী আজ পাকিস্তানের গৃহযুদ্ধের কারণ হয়ে উঠছে। ফলে লস্করে তৈবার এই অন্তর্দ্বন্দ্ব প্রমাণ করছে যে গুড টেররিস্ট আর ব্যাড টেররিস্টের বিভাজন আসলে একটি আত্মঘাতী কৌশল, যা শেষ পর্যন্ত গিলে ফেলছে ওই পাকিস্তানকেই। আর ওই যে শুরুতেই বললাম, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস লালন করলে একদিন সেই সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। এই ঘটনা প্রবাহ কি তবে সেই দিকেই এগোচ্ছে? তবে ওই যে বিষাক্ত হিংস্র প্রাণীরা যেমন মরণ কামড় দিতে কসুর করে না, ঠিক সেভাবেই পাকিস্তান এখন চাইছে নাশকতা চালাতে। এখানেও সেই তাদের অস্ত্র লস্করে তৈবা জঙ্গি সংগঠন। সম্প্রতি সমাজ মাধ্যম জুড়ে ভাইরাল ভিডিওতে লস্করের সিনিয়র কমান্ডার এবং ভারতীয় জম্মু কাশ্মীর বিরোধী সশস্ত্র আন্দোলনের প্রধান আবু মুসা কাশ্মীরিকে হুঁশিয়ারি দিতে দেখা গেছে। ঠিক কি বলেছেন তিনি? এই আবু মুসা কাশ্মীরি বলেছেন, স্বাধীনতা কখনো চেয়ে পাওয়া যায় না, এটাকে অর্জন করতে হয়। কিন্তু কিভাবে অর্জন করতে বলেছেন জানেন? মুসার মতে হিন্দুদের স্বাধীনতা আসবে। একই সঙ্গে তার আরও দাবি, কাশ্মীর নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরাময়ের পথ একটাই, আর তা হলো সন্ত্রাস, তাও নাকি আবার জিহাদের ছত্রছায়ায়। এই আবু মুসা কাশ্মীরির দাবি, এই উন্মত্ত এবং গণ হিন্দু হত্যার মতাদর্শ সে নাকি ব্যক্তিগতভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং একাধিক শীর্ষ মন্ত্রীর কাছেও পৌঁছে দিয়েছে। এবার খেয়াল করে দেখুন, আপনাদেরকে শুনিয়েছিলাম সম্প্রতি জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাইরাল হয়ে যাওয়া অডিওটি। তারপর এই মুসার মতন লস্কর কমান্ডারদের এমন ভারত বিরোধী আহ্বান। এই আবু মুসা কাশ্মীরি কে জানেন? বর্তমানে লস্করে তৈবার উচ্চস্তরীয় কমিটির সদস্য এই আবু মুসা। যুক্ত রয়েছেন কাশ্মীর বিরোধী জোট বা লস্করেরই জম্মু কাশ্মীর ইউনাইটেড মুভমেন্টের সঙ্গে। এমনকি জানা যাচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীর থেকে এমনই একাধিক ভারত বিরোধী ভাষণ দিতে শোনা গিয়েছিল এই আবু মুসাকে। আর তারপরেই ঘটেছিল সেই ভয়াবহ সন্ত্রাসী হামলা। ফলে এবারও কি তেমন কোনো ছক কষছে ওই পাকিস্তানি জঙ্গিরা? আর এই আবু মুসারা নিজেদের যাবতীয় অপারেশন চালায় পাক অধিকৃত কাশ্মীর থেকে। ফলে ভারতের জন্য উদ্বেগ কিন্তু বাড়ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি শীঘ্রই কোনো বড়সড় নাশকতার ছক রয়েছে ভারতের বিরুদ্ধে? গোয়েন্দা মহলের মতে আশঙ্কা রয়েছে বৃহত্তর কোনো জঙ্গি ষড়যন্ত্রের।
স্বাভাবিকভাবেই ভারতের নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলো গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ভিডিওটির প্রযুক্তিগত বিশ্লেষণ, অবস্থান যাচাই এবং জঙ্গি নেটওয়ার্ক ট্র্যাকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, এই ধরনের ভাষণের মূল উদ্দেশ্য হল যুব সমাজকে উগ্রপন্থায় ঠেলে দেওয়া এবং ফের সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের আগুন জ্বালানো। তাহলে কি ফের ভারতকে রক্তাক্ত করার ছক কষছে পাকিস্তান? কিভাবে তার মোকাবেলা করতে প্রস্তুত ভারত? যাই হয়ে যাক, খেতে পাক বা না পাক, ধার করে দেশ চালাতে হোক বা ভিক্ষাবৃত্তি করে, তারপরেও জঙ্গিবাদ চালনা আর উগ্রপন্থা থামার কোনো নাম নেই পাকিস্তানের। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কড়া সতর্কবার্তার কয়েক ঘন্টার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছিল সীমান্ত। গত 13ই জানুয়ারি রাজৌরি জেলার এলওসির কাছে দুটো সন্দেহজনক পাকিস্তানি ড্রোন নজরে এসেছিল ভারতীয় সেনার। নিয়ন্ত্রণ রেখা বরাবর ড্রোনের অনুপ্রবেশ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে সেনা জওয়ানরা গুলি চালাতে শুরু করেন। তবে প্রশ্ন হচ্ছে, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই এই ঘটনা কেন ঘটল? তাছাড়া এর আগেও সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলায় আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর অন্তত 5টি ড্রোনের গতিবিধি নজরে এসেছিল। সেগুলিকে পরে পাকিস্তানের দিকে ফিরে যেতে দেখা যায়। এই ধরনের ড্রোন অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা কর্তাদের আশঙ্কা, সীমান্তে কোনো বড়সড় নাশকতার ছক কষা হতে পারে। আর লাগাতার এই ঘটনাকে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও হালকাভাবে নিচ্ছেন না। সেনাপ্রধান জানিয়েছেন, সীমান্তে সক্রিয় জঙ্গিদের 8টি ট্রেনিং ক্যাম্প রয়েছে, সেগুলোর ওপর নজর রাখছে ভারতের গোয়েন্দারা। এছাড়াও নিয়ন্ত্রণ রেখার ওপারে 6টি জঙ্গি প্রশিক্ষণ শিবির সক্রিয় রয়েছে, যেখানে জঙ্গি তৈরির ট্রেনিং দেওয়া চলছে। একই সঙ্গে দুটো সীমান্ত এলাকায় ক্যাম্পগুলোতে সব মিলিয়ে 100 থেকে 150 জঙ্গি ঘাপটি মেরে রয়েছে ছোবল মারার অপেক্ষায়। যে কারণে ইতিমধ্যেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতের সেনাপ্রধান বলেছেন, আমাদের অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ হয়নি, শুধু স্থগিত রয়েছে। কোনো রকম অভিযানের চেষ্টা যদি পাকিস্তান করে, তাহলে তার যোগ্য জবাব দেওয়া হবে। এই আবহে আবার জঙ্গিদের মদতদাতা পাকিস্তান আমেরিকার সঙ্গে মিলে সন্ত্রাস বিরোধী মহড়া শুরু করেছে। ভাবুন, কতটা নির্লজ্জ একটি দেশ। ইন্সপায়ার্ড গ্যাম্বিট 2026 নামে এই মহড়া হচ্ছে পাঞ্জাব প্রদেশের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে। এদিকে ভারতীয় নিরাপত্তা সংস্থার হিসেব অনুযায়ী বর্তমানে উপত্যকায় সক্রিয় জঙ্গির সংখ্যা 131, যার মধ্যে 122 জনই পাকিস্তানের নাগরিক, বাকি 9 জন আবার স্থানীয়। এই তথ্য সামনে আসতেই পাকিস্তান আমেরিকার যৌথ সন্ত্রাস বিরোধী মহড়াকে ঘিরে ঘনীভূত হচ্ছে একাধিক প্রশ্ন। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্স ক্রিপ্টো ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তান, যার মাধ্যমে পাকিস্তানের নিজস্ব মুদ্রা ছাড়াও ওই দেশে অদৃশ্য টাকায় লেনদেন করা যাবে। পাকিস্তানের কথা নয়, ছেড়েই দিলাম, কিন্তু ভেবে দেখুন, একটা এথিক্সহীন, মরাললেস একটা দেশ ওই আমেরিকা নয় কি? যে আমেরিকা নিজেই নিজের স্বার্থে সন্ত্রাসকে ইন্ধন যোগাচ্ছে, মদত দিচ্ছে ওই পাকিস্তানকে, সেই আমেরিকায় আবার ভারতকে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধের জন্য শুল্ক চাপাচ্ছে। ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে শুল্ক জুজু দেখিয়ে ভয় দেখাচ্ছে। কি পরিমাণে দ্বিচারিতা একবার বুঝুন। তবে জানেন তো, এসব জানা কথা যে এই আমেরিকা, পাকিস্তান কিংবা বাংলাদেশ বা চীন এখন ভারতের কাছে অত্যন্ত স্পর্শকাতর। কিন্তু যদি সর্ষের মধ্যে ভূত থাকে, যদি নিজের ঘরেই লুকিয়ে থাকে বিপদ, আর যদি তারা ভারতের কোনো প্রশাসনিক দপ্তরের কর্মী কিংবা আধিকারিক হন, কতটা ভয়ঙ্কর, কতটা বিপজ্জনক হতে পারে আন্দাজ করতে পারছেন তো? জানেন কি, জম্মু এবং কাশ্মীরে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 5 সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যেই। 5 অভিযুক্তকে বরখাস্ত করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। 2021 সাল থেকে এখনো পর্যন্ত জম্মু ও কাশ্মীরে জঙ্গি যোগের অভিযোগে মোট 85 জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এদের কাজ কি ছিল জানেন? প্রশাসনের মধ্যে লুকিয়ে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করা,
জম্মু ও কাশ্মীরে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যে 5 সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন মোহাম্মদ ইসফাক, তারিক আহমেদ শাহ, বশির আহমেদ মীর, ফারুক আহমেদ ভাট এবং মোহাম্মদ ইউসুফ। এই মোহাম্মদ ইসফাক আবার পেশায় শিক্ষক ছিলেন। 2013 সালে শিক্ষক হিসেবে স্থায়ী নিয়োগ পান এই ইসফাক। ভাবুন, যিনি সমাজ গড়ার কারিগর তিনি দেশকে ধ্বংস করার কাজে নিযুক্ত। লস্করে তৈবার হয়ে কাজ করতেন এই শিক্ষক। কাশ্মীরের তরুণদের মগজ ধোলাই করে জিহাদি বানানোর দায়িত্ব ছিল তার কাঁধে। জানা যাচ্ছে পাকিস্তানে থাকা লস্কর কমান্ডার মোহাম্মদ আমিন ওরফে আবু খুবাইবের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এই ইসফাকের। লস্করের অপারেশনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। 2022 সালে ডোডায় পুলিশকর্মী খুনের ঘটনাতেও জড়িত এই শিক্ষক। ওই বছরই সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ইসফাককে। তারপর লাইনম্যান বশির আহমেদ মীরও ছিল লস্করের সক্রিয় সদস্য। জঙ্গিদের পথ চিনিয়ে দেওয়ার পাশাপাশি আশ্রয়, লজিস্টিক সাপোর্ট দিত এই বশির। আগেভাগে জানিয়ে দিত নিরাপত্তা বাহিনীর গতিবিধিও। আর অভিযুক্ত তারিক আহমেদ শাহ ছিল ল্যাব টেকনিশিয়ান, যুক্ত ছিল হিজবুল মুজাহিদিনের সঙ্গে। 2005 সালে আমিন বাবার পাকিস্তানে পালিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে তারিকের যোগসূত্র রয়েছে। বন বিভাগের একজন মাঠ কর্মী ফারুক আহমেদ ভাট হিজবুল মুজাহিদিন কর্মীদের সহায়তা করে যাচ্ছিল বলেই জানা গেছে। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন যে সে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তার সরকারি পরিচয়পত্র ব্যবহার করে HM কমান্ডার আমিন বাবার পলায়নের ভূমিকা পালন করে। 2024 সালে ফারুক গ্রেপ্তার হলেও পরে জামিন পেয়ে যায়, আবার সন্ত্রাসী কার্যকলাপ চালাতে থাকে। সরকারি গাড়ির চালক মোহাম্মদ ইউসুফের সঙ্গেও যোগ ছিল হিজবুলের। হিজবুল ঘনিষ্ঠ এক প্রাক্তন বিধায়কের ব্যক্তিগত সহকারী হয়ে কাজ করছিল এই ফারুক। অন্যদিকে পাকিস্তানি জঙ্গি বশির আহমেদ ভাটের সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল ইউসুফের। জঙ্গিদের টাকা এবং অস্ত্র লেনদেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই গাড়ি চালকের। ভাবতে পারছেন তাহলে গলতটা কোথায়, ফাঁক ঠিক কোন জায়গাটায়? দেখুন, ঘর যদি ঠিক থাকে তাহলে বাইরের যুদ্ধ লড়ে নেওয়া যায়, জিতেও নেওয়া যায়। কিন্তু ঘরের ভেতর যদি বিশ্বাসঘাতক ঘাপটি মেরে থাকে তাহলে সমস্যা সত্যিই গুরুতর। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখা উচিত যে সত্যি আর অন্যায় কখনো চাপা থাকে না। ঠিক যেমনভাবে দেশদ্রোহীদের মুখোশ খুলে গেছে, ঠিক তেমনভাবেই আগামী দিনে কড়া নজর রাখতে হবে দেশের অভ্যন্তরেও। কোথাও কোনো সন্দেহজনক কিছু মনে হলেই তৎক্ষণাৎ তদন্ত শুরু করে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তবে হ্যাঁ, ভারতকে ক্রমাগত উত্তক্ত করে চলা পাকিস্তান এবং বাংলাদেশ সামরিক শক্তিতে ভারতের থেকে বহুগুণ পিছিয়ে রয়েছে। বিশ্বের সামরিক শক্তির নিরিখে ভারতের স্থান 4র্থ। আমেরিকা, রাশিয়া, চীনের পরেই ভারতের অবস্থান। সেখানে পাকিস্তান আছে 12-13 নম্বরে, আর বাংলাদেশ তো 40-45-এর কাছাকাছি। তাদের মনে রাখা উচিত যে বিশ্বমঞ্চে ভারত একটি মেজর মিলিটারি পাওয়ার। যাকে দুর্বল ভাবা মানে নিজের কবর নিজেই খোঁড়া। আর ভারত এখন ভেতরে ঢুকে মারে। ফলে এ বিষয়ে যতই তারা দ্রুত বুঝতে পারবে ততই বোধহয় তাদের জন্য মঙ্গল। আজ এ পর্যন্তই। নমস্কার।